প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে ঘিরে গত দুদিন অস্থির সময় পার করেছে বাংলাদেশ। সেই অস্থিরতা পুরোপুরি না কাটলেও আজ সন্ধ্যার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বড় রাজনৈতিক দলগুলোর বৈঠক কিছুটা স্বস্তি এনেছে। সংস্কার, বিচার ও নির্বাচনের বৃত্তে কোনটি আগে প্রাধান্য পাবে সেটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সমঝোতার ওপর। এ নিয়েই আজকের এখন প্রকাশ নাম দিয়েছি যমুনার সংলাপ। এ বিষয়ে কথা বলতে দুজন অতিথি আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ও গণমাধ্যম বিশেষজ্ঞ ও বিশ্লেষক ডক্টর জামিল আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই স্যারের কাছে একটু জানতে চাইবো যে অনেক অপেক্ষার পরেই আসলে বৈঠকগুলো শুরু হয়েছে। দুটি বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে বিএনপি এবং জামাতের সাথে, কিন্তু আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে বিএনপি যে কথাগুলো আসলে বলেছে, যে প্রস্তাবগুলো উত্থাপন করেছে, বা জামাত মানে আগে তারা এতদিন থেকে যা বলে আসছিলেন এর থেকে খুব ব্যতিক্রম কিছু আসলে তাদের কণ্ঠে শোনা যায়নি। আপনার পর্যবেক্ষণ কি? না, তাই তো হওয়ার কথা আমি মনে করি আর কি। কারণ হচ্ছে যে মূল এবারের বৈঠকের মূল বিষয়টা ছিল যে এই অধ্যাপক ডক্টর ইউনূস তিনি তার যে পদত্যাগের বিষয়টি, তারা হয়তো ভেবেছেন যে তিনি যদি কোনো কারণে পদত্যাগ করে ফেলেন, এটা হয়তোবা এই মুহূর্তে এটা দেশের পরিস্থিতির বিবেচনায় এটা হয়তো একটা বড় ধরনের সংকট হয়তো তৈরি করতে পারে। সেটাকে তারা মাথায় রেখে, কারণ এই মুহূর্তে যদি উনি চলে যান তো সেই জায়গায় তার মতো আরেকজনকে খুঁজে পাওয়াটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা সেই ধরনের মতৈক্যে পৌঁছাও। যেহেতু অলরেডি আমরা জানি যে মাঠে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পারস্পরিক আস্থাহীনতা, পারস্পরিক সন্দেহ এগুলো চলছে। সুতরাং এই সিচুয়েশনে যদি এই মুহূর্তে উনি যদি পদত্যাগ করেন, এটা ম্যানেজ করাটা তাদের জন্য হয়তো ডিফিকাল্ট হবে। আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং তাদের ওই গুড সেন্স থেকেই তারা হয়তো আলাপ আলোচনার মাধ্যমে অধ্যাপক ডক্টর ইউনূসের যে কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্তগুলো নিতে চাচ্ছিলেন সেই জায়গা থেকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এবং আমি মনে করি যে তারা সফল হয়েছেন, আমি ধরে নিচ্ছি আর কি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি কিন্তু আজকে বৈঠকের পরে বলেছে যে তারা কখনোই পদত্যাগ চাননি ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু এই পদত্যাগের প্রশ্নটা আসলে কেন আসলো? এটা কি কোনো প্রেসারে? এটা কি বিএনপি বা অন্য কোনো দল বা সেনাবাহিনীর যে বলা যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চান, এটি হয়তো তারা আহ্বান করেছেন, কিন্তু এর ভেতর দিয়েও কোনো পক্ষের কোনো তেমন কোনো প্রেসার বা রাজপথের কোনো সমীকরণ আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এখন টিভির দর্শকদেরকেও শুভেচ্ছা। আমার মনে হয় যে এই প্রসঙ্গের সাথে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস, এই বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনি শুরুর দিকেও একবার উনি বলেছিলেন যে তোমরা যদি সতর্ক না হও আমি এই দায়িত্ব ছেড়ে চলে যাব। এটা এক ধরনের আমার মতে হেডস আপ, এক ধরনের ওয়ার্নিং টাইপের। যেহেতু রাজনৈতিক দলগুলো মূলত ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলো চাইছে না, এটা পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে। তারা যখনই সংলাপ হয় বেরিয়ে এসে তারা বলেন যে আমরা দ্রুত নির্বাচন চাই, তার মানে তারা সংলাপের দিকে ফোকাস করছে না। কিন্তু টোটাল স্ট্রাকচারটা যেখানে রাষ্ট্রের ভেঙে গেছে, ইলেকশন কমিশন, তারপর অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আপনি সেই প্রতিষ্ঠানগুলোকে মেরামত না করে যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় কোনো ধরনের ফলাফল কিন্তু ভালো আসবে না। যে কারণেই কিন্তু সংস্কারটিকে এক ধরনের স্ট্রাকচার্ড ওয়েতেই তারা করতে চেয়েছিল। কিন্তু নিশ্চয়ই প্রশ্ন আসে যে আমি একটা বেঞ্চমার্ক, একটা টাইম দিয়ে দিচ্ছি না কেন? কিন্তু এই টাইমটা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা অপরিচ্ছন্ন ছিল। কেউ বলেছে ডিসেম্বর, কেউ আবার বলছে পরের জুন, পরিষ্কার কিছু না। এ থেকেই বোঝা যায় যে আমার ধারণা প্রধান উপদেষ্টার দফতর যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছে সব শেষে, এটিকে আমরা অফিসিয়াল ধরছি। কিন্তু তার আগে আমি নিজেও একটু বিচলিত হয়েছি যে এনসিপির একজন নেতা বেরিয়ে এসে যখন বললেন যে উনি পদত্যাগের কথা চিন্তা করছেন, এটি আসলে অন্য একটা দলের মুখপাত্রের বলার কথা নয়, এটি বলার কথা সরকারের কারো, যেটি রেজওয়ানা হাসান পরে বলেছেন। সামগ্রিকভাবে মনে হচ্ছে যে ডেফিনেটলি এখানে কোনো প্র্যাকটিক্যাল রিয়ালিটি উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা ফেস করেছেন, যে কারণে উনি ওনাদের রিজার্ভেশনগুলো প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যেটা জাস্ট মিটিংয়ের পরেই বললেন যে না, উনি পদত্যাগের চিন্তা থেকে সরে এসেছেন। আমরা উপদেষ্টারাও
এখনই কেউ পদত্যাগ করছে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। তো এতটুকুই আমরা ধরে নেই যে তারা এটিকে অফিসিয়াল বলছেন। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি আজকে দেওয়া হয়েছে সেখানে যে একটা দ্ব্যর্থহীন একটা ব্যাপার আছে, বা একটু মনে হচ্ছে যে একটু কড়াভাবে বলা, মানে বক্তব্যগুলোতে আসলে সেভাবে এসছে। তাহলে স্যার যেটি বলছিলেন যে আসলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কি চাননি, বা অন্য একটি দলের বরাদ্দে, এই জায়গাতে কোনো ফাঁক দেখতে পান কিনা আপনি? না, আমি এর মধ্যে কোনো ফাঁক দেখছি না। আমি মনে করি যে উনি যে কারণে এই প্রেশারটা ফিল করেছেন পদত্যাগের, এইটা আমার মনে হয় যে বিশেষ করে এই আর্মি চিফের সাথে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরেই তিনি চাপটা মূলত ফিল করেছেন। একই সাথে তিনি তার দল যেটা এনসিপির লোকজন মাঠ পর্যায়ে যে ধরনের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছিল, প্লাস তার উপদেষ্টা পরিষদের কেউ এক ধরনের যে ওনার ভাষ্যমতে যে এক ধরনের অসহযোগী মনোভাব, প্লাস এট দি সেম টাইম আপনার বিএনপি যে ধরনের প্রেশার তার উপরে দিচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের বিষয়টি মানে ঘোষণা না হয় তাহলে বিএনপি এই সরকারের প্রতি সাপোর্ট উইথড্র করে নেবে। সব মিলিয়ে আমার মনে হয় তিনি হয়তো এক ধরনের, তার মধ্যে এক ধরনের সেন্স অফ ফ্রাস্ট্রেশন কাজ করেছে, যেটা থেকে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে আমার মনে হয়। না, কিন্তু এই যে আমি যেটা জানতে চাই যে রাজপথ কিন্তু এক ধরনের হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলগুলো নিয়ে থাকে। যেমন আপনি দেখবেন যে দুটি দল, একই দল বিএনপি এবং ছাত্র দল যখন তাদের কর্মসূচিটি শেষ করেছেন, এটি একেবারে 5:30টার সময়, কাছাকাছি সময় তারা বললেন আমরা উঠে গেলাম। আবার শুরুর সময় আগের দিন সকাল থেকে এবং 10টা থেকে দুটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং সারা রাজধানীতে আমরা দেখলাম যে এক ধরনের তীব্র যানজটের ঘটনা ঘটেছে। এবং এই যে সাম্য হত্যা এবং ইশরাক ইস্যুতে যে একজোট হয়ে আন্দোলনকে মানে মাঠের চাপ সৃষ্টি করা, মানে এটাই কি আসলে বড় প্রেশার হয়ে গেল কিনা সাথে সেনাবাহিনীর যে বিষয়টি? না, আমার মনে হয় যে একটা কারণ না, একটাই ইস্যু না, আর কি অনেকগুলো ইস্যু একসাথে কাজ করেছে। জি, যে কারণ থেকে তিনি হয়তো একটা নিজেকে খুব ফিল করছিলেন, এক ধরনের অসহায়ত্ব বোধ থেকে তিনি হয়তো এই ধরনের রিয়্যাক্ট করেছেন আর কি, পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টা আমার কাছে মনে হয় না যে এককভাবে কোনো একটা পার্টিকুলার বিষয়। জি, এটাই আমার আমিও একমতের সাথে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ইমপ্লিসিট অন্য কোনো কারণ আছে, যেগুলো আমরা বাইরের ভার্সনগুলো আমরা সবাই কথা বলছি, সেগুলো হয়তো রাষ্ট্রীয় কারণ বা বিভিন্ন কারণেই বলা হচ্ছে না। তবে একটা জিনিস পরিষ্কার, যেটা কিছুটা ইকো আপনিও করেছেন, যে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি সব ধরনের দাবি দেওয়ার আদায়ের জন্যই রাস্তাঘাটকে ব্লক করার এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে, যেটি মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ সাধারণ মানুষের জীবনযাত্রা একেবারে ডেডলক হয়ে যায় এই ক্ষেত্রে। এটি এমন হতে পারে যে আমাদের এই তরুণ ছাত্র সমাজ যেহেতু অন্যান্য দাবি দেওয়ার কথাগুলো এই এলাকায় তুলে ধরছে, ছাত্রদল, বিএনপি এবং এই ইশরাকের ঘটনাও তারা ওই একই পদ্ধতি ব্যবহার করেছে। এবং মোটা দাগে কিন্তু একটা জায়গায় যখন ঢাকায় কর্মসূচি ঘটে, পুরো ঢাকা শহরটাই কিন্তু তখন। না, কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যে আপনি দেখবেন যে অনির্বাচিত সরকার, যেটি আসলে অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে, অন্য ক্ষেত্রে আমরা দেখি যে একটি আন্দোলন বহুদিন ধরেও যদি চলে এটা কিন্তু খুব একটা টনক নড়ে না। কিন্তু এখানে যদি নার্সরাও কোনো আন্দোলন করে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে, দাবি দেওয়া কিন্তু খুবই দ্রুততম সময়ের মধ্যে মেনে নেওয়া হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছিল যে যমুনায় কিন্তু যাব না, মানে এক ধরনের মানে একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই জায়গাতে আসা। মানে এটি আসলে যদি নার্সদের আন্দোলনকেও যদি সরকার প্রেশার ফিল করে, তাহলে এটিকে কেন মনে করবেন? এটি তো প্রেশার হিসেবে নিচ্ছে সরকার। সেটি কারণ এই একটা ভার্সন তো হচ্ছে যে বহুদিন মানুষের চাপা ক্ষোভ বা ভিতরে একটা গ্রিভেন্সেস ছিল যেগুলো বলতে পারেনি। এখন যেমন মানুষের বলার স্বাধীনতা পেয়েছে বলেই অনেক পুরনো জিনিসও তারা বলছে। এই জন্য হয়তো গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে প্রো পিপল একটা ধারণা তৈরি করার জন্যই তারা দ্রুত রেসপন্ড করে, এটা একটা ধরে নিলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমরাও কিছুটা সতর্ক থাকা, যে যেই জিনিসগুলো প্র্যাকটিক্যাল না, আমরা দেখি যে কিছুদিন পরপরই দেখবেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে ওই এলাকাটা, তারপরে এই অঞ্চলটা শাহবাগ এলাকায় কতগুলি হসপিটাল, একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেটিকে আমরা ফুল আটকে দিয়ে বিভিন্ন দাবি দেওয়া কথা বলছি। এটিকে নিয়ে কিন্তু নগরবাসীর মধ্যে ভিতরে প্রচন্ড ধরনের রিজার্ভেশন আছে, কেউ প্রকাশ করে বা কেউ করে না। কিন্তু এইগুলো নিয়েও গভর্নমেন্টের কিছুটা সিস্টেমে আসা দরকার আছে, যে আন্দোলনের জায়গা কি শুধু এই জায়গাটিকে কেন্দ্র করে এভাবেই চলবে কিনা। জি,
ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে জামাতের বিবৃতির যে বিষয়টি, যে তারা সংস্কার চান, বিএনপি যেমন নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যতটা স্পষ্ট কথা বলেছে, জামাত কিন্তু দুটিকে নিয়ে এসছে। একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপও তারা চেয়েছেন। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বলেন নাই, তবে আবার বলেছেন যে সংস্কার হয়ে গেলে ফেব্রুয়ারিও হতে পারে। আপনার মন্তব্য জানতে চাই। না, আমি মনে করি যে জামাতের জায়গা থেকে যা বলেছে সেটিও আমি সামগ্রিক যদি এই তিনটে বিষয়কে একসাথে করি, যে একটা হলো বিচার, আরেকটা হলো সংস্কার, আরেকটা হলো নির্বাচন, জি, এই তিনটে জিনিস আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো ভিন্ন মত নাই। এবং আমার কাছে যেটা মনে হয়, তিনটে জিনিস প্যারালালি চলার মতো সুযোগ আছে আর কি। এবং যেহেতু নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এই সময়ের মধ্যে আমার মনে হয় যে যতই বলা হোক না কেন আপনার সংস্কার বা বিচার, এটা ওই উল্লেখযোগ্য মাত্রায় হবে না। সুতরাং এখানে আমার মনে হয় যে যেহেতু ডক্টর ইউনূস আবারও রিইটারেট করেছেন বা বলেছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন করবেন, যেটা আমরা আসিফ নজরুলের এর থেকেও শুনেছি, সুতরাং এইটাকে মাথায় রেখে মানে কতটুকু সংস্কার করা সম্ভব এই সময়ের মধ্যে, কতটুকু বিচার কার্য এগিয়ে নেওয়া সম্ভব, এই বিষয়টি আমার মনে হয় সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে হবে। যদি তারা নির্বাচনটা ইভেন আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যেও যদি করতে চায়, তাহলেও কিন্তু হাতে কম সময়। সুতরাং আমার মনে হয় না খুব বৈপ্লবিক কোনো সংস্কার করা সম্ভব এই সময়ের মধ্যে। কিন্তু এই যে বিএনপির পক্ষ থেকে যে আবারও যে ডিসেম্বরের কথা বলা হলো, আপনি যেমন বলছেন যে তিনটি দলের মধ্যে তেমন কোনো আসলে পার্থক্য আপনি দেখেন না, কিন্তু এটি তো একটা সুনির্দিষ্ট পার্থক্য যে তারা ডিসেম্বরের কথা সেই একই জায়গাতে তারা আছে, মানে সেটি কি আলাদা হয় না আপনার কাছে? না, আমার কাছে আলাদা মনে হয় না। আমি মনে করি যে বিএনপি এই যে পজিশনটা নিয়েছে, এটা তার এক ধরনের কৌশলগত পজিশনই হতে পারে, যেটা দিয়ে সে এই সরকারকে একটা চাপের মধ্যে রাখতে চায় আর কি সবসময়। এটা হয়তো পরবর্তীতে পরিবর্তন করতে পারবে। মানে আমি কিন্তু বিএনপি ল্যাঙ্গুয়েজের মধ্যে ওইটা দেখি না যে বিএনপিকে যদি বলা হয় যে নির্বাচনটা আমরা ফেব্রুয়ারিতে করব, মার্চে করব, এপ্রিলে করব, বিএনপি রাজি হবে না, এরকম আমার কাছে কিন্তু মনে হয়নি কখনোই। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে, আপনি যোগ করতে। জি, এখানে কৌশলগত দুটো দলেরই, যে দুটো বড় দলের কথা আপনি বললেন, ডেফিনেটলি পপুলার ভোটে বিএনপি আগানো। জামাতে ইসলামের সবচেয়ে বড় এই সময়কালের কথা হচ্ছে তারা এই গভর্নমেন্টের আমলে স্থানীয় সরকার নির্বাচন চায়। তারা যুক্তি তুলে ধরছে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো অতীতে এরশাদের আমলে কিংবা 111-এর সময় বা পরবর্তীকালে এই সেনা শাসিত হোক বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভালোভাবে হয়েছে। এই জন্য তারা মনে করছে যে গ্রাসরুট থেকে এই ধাপগুলো হয়ে আসা উচিত। বিএনপি যদিও স্থানীয় সরকার নিয়ে ক্লিয়ার কাট কিছু বলেনি, তবে আই এম শিওর যে বিএনপি যেহেতু এখন নির্বাচনের কথা বলছে, এটাও সত্য কথা, বিএনপির টোটাল প্রস্তুতি কিন্তু নির্বাচনমুখী না। তারা কিন্তু সেইভাবে 31 দফা একটা ঘোষণা করেছে। তারা হয়তো একই স্যারের সাথে আমি একমত যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই সরকারকে চাপে রাখার জন্য বলছে আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনমুখী প্রস্তুতি গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু তারা এখনো করছে না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, এবং এটি বরং জামাতের মধ্যেই দেখা যাচ্ছে কোথাও কোথাও তারা প্রার্থী ঘোষণা করেছে, সিলেট একের দেখলাম দৌড়ঝাঁপও করছে। জামাতে ইসলাম যেহেতু গত 15 বছর ব্যাকফুটে ছিল বিভিন্ন কারণে, তারা হয়তো দল গোছানোর জন্যই বারবার সময় নেওয়ার জন্যই বলছে সংস্কারকে আমরা সময় বেশি দিতে চাই। তাদের পেছনে হয়তো একটা স্ট্র্যাটেজিক মোটিভ হচ্ছে দল গোছানো। কিন্তু বিএনপি যেহেতু দেখেছে তাদের দলের পপুলার ভোট বেশি, ইভেন এই ঢাকা সিটির মেয়র এই পদ নিয়েও তো বিএনপির এত অস্থির হওয়ার কিছু ছিল না। তারা হয়তো দেখেছে দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ তাদের হাতে থাকলে একটা বড় রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। আমার মনে হয় দুটো দলই কৌশলগত কারণে বেশ কতগুলো ইস্যুকে সামনে এনেছে, তার পেছনের ভার্সনগুলো হচ্ছে তারা আসলে সত্য কথাটি জনগণের সামনে বলছে কিনা। ডক্টর সাব্বির, আপনার কাছে জানতে চাই যে এনসিপি এইমাত্র বের হয়েছে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে দায়িত্ব সম্পন্ন করেই যেন সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূস। নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়া হয় তার দাবি জানানো হয়েছে, এবং তারা বলছেন যে এটিতে একমত পোষণ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং একই সঙ্গে শেখ হাসিনার আমলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন। আপনার মন্তব্য জানতে চাই। মানে আমার মানে আমরা তো শুনছি যে বহুদিন যাবত যে জুলাই ঘোষণাপত্র তৈরি হচ্ছে এবং এটা 30 কার্য দিবসের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা।
কিন্তু আমরা কন্টেন্টগুলো জানি না। কন্টেন্টগুলো যদি ওইগুলোই হয় যে আপনার সংবিধান বাতিল বা এই যে 5ই আগস্ট, এটাকে আপনি এই এখনকার কনটেক্সটে এসে আপনি যদি এটাকে আবার নতুনভাবে বলেন যে এটা একটা বিপ্লব, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে অনেক ধরনের জটিলতা আবারও তৈরি হবে। সামনের মাসটা ক্রুশিয়াল, এই জুলাই ঘোষণাটা, মানে এটার মধ্য দিয়ে যদি বিষয়টা এরকম হয় যে সব কিছুই এনসিপির বক্তব্য সামনে চলে এসছে, সেটা সকল দলের একটা কনসেনসাস ভিত্তিক কোনো জুলাই সনদ আসেনি, তাহলে আমার মনে হয় যে সামনে আমরা আরেকটা বড় ধরনের ক্রাইসিস হয়তো লক্ষ্য করব। আপনার গণপরিষদ নিয়ে মানে গণপরিষদ, আবার আমরা শুনছি যে গণভোট, অনেক বিষয় এটার মধ্যে থাকবে। যদি থাকে আমরা দেখতে চাই সেই কন্টেন্ট যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে এই ধরনের বক্তব্য যদি আসে, আমার মনে হয় যে এটা আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করবে। আর যদি এটা হয় যে একটা কনসেনসাসের ভিত্তিতে সব দলগুলোর বক্তব্যকে সমান গুরুত্ব দিয়ে যদি এটা করা হয়, তাহলে হয়তো এটা সবার জন্য ভালোই হবে আর কি। আর ডক্টর জামিল, আপনার কাছে জানতে চাই যে বিএনপি জামাতের মধ্যে মিলটা কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু এনসিপি কিন্তু একটা একেবারে অন্য মেরুতে, যেটি অনেকগুলো কারণ আসলে আছে। এটি কি সংকটকে অনেক বাড়াবে কিনা, আপনি কি মনে করেন? ওয়েল, খুব ভালো জায়গার প্রশ্ন। সেটা হচ্ছে যে এনসিপি যখন জুলাই আগস্টের আন্দোলনের পরে এই যে ঘোষণাপত্রটির কথা বারবার বলছিল, এখন প্রায় 1 বছর হতে চলছে। এই ঘোষণাটি যদি সেই সময় কিছুদিনের মধ্যে আসতো, মানুষ কিন্তু ধরে নিত, মানুষ জানতো তখন মানুষ কি চাইছে, বিচার, বিভিন্ন ধরনের সংস্কার, অন্যান্য নির্বাচন, অনেক কিছু একদম মোটা দাগে লিখিত ছিল। এখন যদি কনসেনসাসের কথা বলা হয়, এটি খুব কঠিন। কারণ এখন আপনি দেখছেন যে বিএনপির অবস্থান একদিকে, জামাতের একদিকে, যদিও কাছাকাছি বাম দলগুলো কথা বলছে, সবাইকে একটা প্লেটে, একটা টেবিলে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই আনতে পারছে না। যেখানে আপনার ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, যে ভিন্ন ভিন্ন কমিশনগুলোকে আবার একই টেবিলে নিয়ে আসার জন্য, সেখানেও খুব সফলতার কথা শোনা যায় না। এই জন্য এনসিপি এখন যেই কথাটি বলছে যে জুলাই আগস্টে ঘোষণাপত্র প্রকাশ করা হবে, এটি যদি প্রকৃত অর্থে তাদের ঘোষণাপত্র হয়ে থাকে ভালো। কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে এর আদলের মধ্য দিয়ে অনেক স্টেক হোল্ডাররাই, বিভিন্ন আপনার ইন্টারেস্ট গ্রুপ ঢুকে এখানে অন্য কথাবার্তাও ইনক্লুড করতে পারে। কিন্তু সেটিকে ফাইন টিউন কে করবে, সবগুলো দল একটা জায়গায় বসে করতে পারবে কিনা, কারণ সংবিধান বদল বড় একটা কাজ, আমরা চেঞ্জ করতে চাই কিনা। হঠাৎ করে গণমাধ্যমে আমরা প্রায় দেখি জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, আবার হঠাৎ করে বলা হয় যে এটি করতে হবে। তো এই প্রত্যেকটা দাবি যদি আপনি ফ্যাসিলিটেট করতে যান, একটা সময় দেখা যাবে যে আমরা যেই জিনিসগুলো এতদিন অর্জন করেছি ধাপে ধাপে, সেগুলো যদি কেউ একে একে মুছে ফেলতে বলে, আপনি কি সেটা করতে পারবেন কিনা। এই জন্য ঘোষণাপত্র যেটি আসবে, সেটি আমার কাছে মনে হয় অন্যান্য দেশে যেমন বিভিন্ন কান্ট্রিতে এটা হয়, জনমত জরিপ করা হয়, রেফারেন্ডাম করা হয়, স্যার জানেন এটা। যেমন ধরেন আপনি প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর মানে 5 বছর, এটি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকেই আপনি জানতে চাইছেন কেন? জনগণ বা যারা আমরা ভোটার, আমাদেরও তো মতামতের গুরুত্ব নেওয়া উচিত হতে পারে। তারপর আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন মানুষ হঠাৎ দায়িত্ব নিয়ে চলে আসে, একজন মহাপরিচালক, একজন বড় পদগুলোতে। সেগুলো তো আপনার আজকাল গণমাধ্যমের মাধ্যমে আপনি ওপিনিয়ন পোল নিতে পারেন, যে 4 জন বা 5 জনের মধ্যে আপনি কাকে যোগ্য মনে করেন। কথার কথা, এগুলো বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম ওপিনিয়ন পোল, জনমত জরিপ করা হয়। ঠিক তেমনি আপনি জুলাই আগস্টের ঘোষণাপত্রে কোন কোন দিকগুলোকে প্রাধান্য দিতে চাইছেন, আপনি কিন্তু ওপেনলি একটা মতামত নিতে পারেন। এনসিপিও তাদের মতামত দিক, আমরাও দেই, রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলো দিক, দেন আপনি কম্পাইল করেন করে একটা জনগণের সামনে প্রকাশ করেন, তখনই কিন্তু এটার ট্রান্সপারেন্সির অ্যাকাউন্টেবিলিটি সবার কাছে প্রকাশ পাবে। আদারওয়াইজ কোন দল কি দিয়েছে আপনি জানতে পারলেন না, হঠাৎ করে যদি ঘোষণা করা হয় যে আপনার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, সেটাকে আপনি মেনে নিতে পারবেন? পারবেন না। মানে আপনার এই হঠাৎ হঠাৎ শব্দ থেকে আমি একটু ডক্টর সাব্বির আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এই যে হঠাৎ করে এক সময় বলা হলো যে দিতেই হবে এই সময়ের মধ্যে, এখন তো আবার 30 দিনের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা অনেক আগে থেকে বলা হচ্ছিল, হঠাৎ করে বলা হলো যে এখনই করতে হবে। মানে এনসিপি কি এরকম কিছু একটু ছন্দপতন ঘটছে কিনা, বা মানুষের আগের যে তাদেরকে টলারেট করার যে ব্যাপার ছিল সেই জায়গা থেকে মানুষও একটু পিছিয়ে আসছে কিনা, মানে এনসিপির বিষয়ে বলছি আর কি। আচ্ছা, মানে দেখুন, আমি মানে
আমি দলটা সম্পর্কে একটু বলি যে জি এপ্রিলের মাস থেকে এই দলটার সৃষ্টি হওয়ার পর থেকে দ্য ওয়ে এই দলটা বিহেভ করছে, হ্যাঁ, ধরুন একটা নতুন জন্ম লাভ করা একটা শিশু, তার বিহেভিয়ারটা এমন হচ্ছে অ্যাজ ইফ মানে এনসিপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার আচরণের মধ্যে এই ধরনের ভাব প্রকাশ পাচ্ছে। দলটি কিন্তু এখনো তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই সম্পন্ন করে নাই, কিন্তু এরই মধ্যে যে ধরনের কাজকর্মে তারা লিপ্ত হয়ে পড়েছে। এমনকি হাইকোর্ট নিয়েও যে মন্তব্যটি করা হয়েছে সেটি এত দূর পর্যন্ত বোধহয় কেউ যায়নি, মানে যেটি বলে ফেলেছেন হয়তো ভুলবশত কিনা জানি না। জি আপনি দেখুন যে আজকে এই দলের পিছনে লাগছে, আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, যেটি কিন্তু দৃশ্যত এইরকম একটা দলের পক্ষে করা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা দল। আমি খুবই আশাবাদী ছিলাম এদের শুরুটা নিয়ে, বা এই দলে যে সমস্ত তারুণ্য নির্ভর একটা দল যেভাবে শুরু হয়েছিল, এবং এদের একটা বুদ্ধিবৃত্তিক জায়গাও আছে যেটা খুবই আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল। এবং সেই আকর্ষণটা সৃষ্টি করেছিল তাদের কথা চিন্তা। হ্যাঁ, কিন্তু সাম্প্রতিক তাদের কর্মকাণ্ড দেখে আমি খুবই হতাশ হয়েছি, এবং আমার কাছে মনে হয় যে মানে এনসিপিকে আবার নব্য ফেসিবাদের জন্ম দিবে কিনা, আমার মধ্যে সেই আশঙ্কা তৈরি হচ্ছে। আমি এখানে ডক্টর জামিল আপনার কাছে জানতে চাইবো যে এনসিপির এই যে নিজেকে আলাদা করে ফেলা সবার জায়গা থেকে, বেসরকারি থেকে, পাবলিক অন্য বিশ্ববিদ্যালয় থেকে, কিছু কিছু দলের যে সংশ্লিষ্ট ছিল, মানে এটা করতে গিয়ে সবশেষ যারা থেকেছেন তাদের মধ্যেও এক ধরনের বিভক্তি। যেমন আমরা এমনও শুনেছি যে তারা সবাই হয়তো বলছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চাই, কিন্তু অন্তর্নিহিত খবর আবার জানা যাচ্ছে ওইখানেও তাদের একটা বিভক্তি আছে। মানে এটি কি আসলে দলটাকে আসলে একসময় কি আসলে আরো দুর্বল করে ফেলবে কিনা আপনার কি মনে হয়? আপনি যথার্থ বলেছেন, একটা দুর্বলের পাশাপাশি যে এটি আসলে জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি করবে এটি করে কিনা সেটি একটা কথা আছে, প্রচলিত প্রবাদ যে এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতার কিন্তু অনেক ভ্যালু, এই জন্যই অভিজ্ঞ মানুষ আস্তে আস্তে করে চিন্তা করে স্ট্র্যাটেজিক্যালি কথা বলে। এনসিপিকে প্রথমে আমরা যেভাবে রিসিভ করেছি, জুলাই আগস্টের যেই বাংলাদেশ রিবিল্ড করবার জন্য তাদের যে অবদান, তারা যে কাজ করেছে আমরা এন্ডোর্স করি, কিন্তু পরবর্তীকালে আমার ধারণা বাংলাদেশের যেই জিনিসগুলোতে আমাদের সবচেয়ে বেশি আমরা অর্জন করেছি বা আমরা যে জিনিসগুলো নিয়ে গর্ববোধ করি, এগুলোকে ঠিক রেখে এনসিপি যেটা করতে পারতো, আমার ধারণা প্রচলিত এখনকার যে অ্যাভেলেবেল পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি যেগুলো আছে তাদের সাথে কিন্তু তারা এক ধরনের লার্নিং সেশন, ডায়ালগ করা, তাদের চয়েস এন্ড টেস্টগুলো জানা, এগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাদেরই স্বপ্রণোদিত হিসেবে হয়ে যাওয়ার দরকার ছিল। এতে করে হতে কি ওই পলিটিক্যাল যে ম্যাচুরিটি, যেটা স্যারও বললেন, এটা চলে আসে। নাম্বার 2 হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলো অনেক সময় জনগণের পালসকে ভালো রিড করতে পারে না। যেমন আপনি যেই জিনিসগুলো নিয়ে কথা বলছেন, আপনি কি সড়কের, ঢাকা শহর যেরকম কয়েকদিন ধরে ডেডলক হয়ে আছে সেই বিষয়ে কথা বলছেন? আপনি কি অন্যান্য জিনিসপত্রের দাম নিয়ে কথা বলছেন, জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন, নিরাপত্তা নিয়ে কথা বলছেন? সেগুলো নিয়ে বলছেন না, শুধু নির্বাচন, শুধুই সংস্কার বা হচ্ছে দুটি দল যে দিকে কথা বলছেন ওনারা হয়তো আরেকটা মেরু থেকে কথা অন্য মেরু থেকে, কিন্তু জনগণ কিন্তু দেখবেন তাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি জানতে চায় বেশি। তারপরে তারা হসপিটালে গেলে সেবা পাচ্ছে কিনা, অন্যান্য বিষয়গুলো। এনসিপি যদি এই ক্ষেত্রে কিছু ইনোভেটিভ জায়গায় কাজ করতে পারতো, যেমনটি ধরেন সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করেছিল, তারপরে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি ভ্যাট ট্যাক্স বন্ধের জন্য তার আন্দোলন শুরু হয়েছিল। এই যে ইনোভেশন গুলো থেকেই মানুষের মন তারা জয় করেছে। ঠিক এখনো তারা যদি এরকম কিছু ইনোভেশন পলিটিশিয়ানদের মধ্যে নিয়ে আসতে পারে, যেমন আপনি দেখবেন প্রায় শোনা যায় যে বড় দলগুলো কাউন্সিল করার সময় টাকা পয়সা লেনদেন হয় গ্রাম অঞ্চলে, তারা যদি এমন উদাহরণ তৈরি করতে পারে যে এনসিপি কাউন্সিল করার সময় এই ধরনের কোনো লেনদেন করবে না, তারপরে তারা যদি এই ট্রান্সপারেন্সিগুলো রাখে, তখন হবে কি যে অনেক সময় বলে দেওয়া হয় যে এর আগে শুনতাম না দলের যিনি প্রধান উনি নেতৃত্ব ঠিক করবেন, ওনার হাতে ছেড়ে দিত। কিন্তু এরা যদি কিছু ডেমোক্রেটিক, যে কারণে তাদেরকে পছন্দ করা হয়েছিল সেই জায়গাতেই তারা এখন নেই, আপনি সেটি তারা বড় দলগুলোর প্র্যাকটিসের মধ্যেই ঢুকে পড়ছে বলে অনেকে মনে করছেন। ধন্যবাদ। একটু আমি যোগ করি যে কারেক্টলি উনি কথাটা বলেছেন যে মানে আসলে এনসিপির এখনকার তাদের কাজটা কি ছিল মাঠে,
তাদের উচিত ছিল জনগণের মন জয় করার জন্য যত ধরনের কর্মকাণ্ড করা, যে কাজটা তারা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তাদের এই জায়গাটা এবং দুর্নীতির প্রসঙ্গ বরং তাদেরকে আরো বেশি কণ্ঠাসা Exactly, করেছে। এবং তাদের এখন ওই আত্মবিশ্লেষণের জায়গাটা, আত্মবিশ্লেষণ তাদের করা উচিত যে তারা যেভাবে চলছে তাদের দলের ভবিষ্যৎ খুবই খারাপ। এবং একটা তথ্য সাপ্লিমেন্ট করতে হয়, যেমন এটি জনগণের চোখে পড়তো না যদি না দুজন মাননীয় উপদেষ্টা তাদের এপিএসদেরকে টার্মিনেট না করতেন দুর্নীতির অভিযোগ এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আবার দুদকে যে এপিএস কে যেতে হচ্ছে, সেটাই। এপিএস যদি এত দুর্নীতি করে তাহলে তো এই দায় তো সেই মন্ত্রণালয়ের উপরে বা উপদেষ্টার উপরে অনেক। এটিকে নিয়ে জনগণের আগ্রহ আছে যে এই আমি এরকম ভাবে একজনকে নির্বাচন করলাম যার ক্রেডিবিলিটির কারণে মন্ত্রণালয়ের প্রশ্ন সম্পর্কে প্রশ্ন উঠছে এত 7 মাসের মধ্যে। কিন্তু আজকে আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেই ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগের দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, তারা আবার আজকে বললেন যে তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটি আসলে কোনো যৌক্তিক কথা কিনা? এটি পলিটিক্যাল এক ধরনের স্টেটমেন্ট। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে যাই, যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি আজকে দেয়া হয়েছে সেখানের যে ল্যাঙ্গুয়েজ বা যেভাবে আসলে লেখা হয়েছে, মানে সেখানে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগের যেই জায়গাতে ছিলেন সেই জায়গাতে আছেন, খুব পরিবর্তন আসলে দেখা যায় না আর কি। আমি স্যার কাছে জানতে চাইবো যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, যে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ, এই দুটিকে আপনি কিভাবে দেখেন? আমি এই দুটো শব্দের একটাকেও আমি গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, আমি মনে করি যে মানে যখন ওনারা বুঝতে পারলেন যে ডক্টর ইউনূস যেভাবে পদত্যাগ করতে চাইলেন, রাইট, এবং আমি আরেকটু পিছন থেকে যদি টানি, যেভাবে উনি করিডোর ইস্যুটাকে বাস্তবায়ন করতে চেয়েছেন তিনি বা তার কাছের লোক দিয়ে, বন্দর ইস্যুতে তিনি যে ভূমিকাটা রেখেছেন, এই সব কিছু মিলে এবং সাম্প্রতিককালে মানে উনি ভেবেছিলেন যে তার নির্দেশেই সব কিছু হয়ে যাবে, কোনো আলাপ আলোচনার দরকার নেই কারোর সাথে। মানে এই সমস্ত কিছু করার মাধ্যমে আসলে তিনি তার ব্যক্তিগত যে সাইকোলজি সেটাকে তিনি এক্সপোজ করে দিয়েছেন সবার সামনে। এইটা হয়তো উপদেষ্টা পরিষদ বুঝতে পেরেছে যে তার যে এই যে করা মানে পদত্যাগ করার সিদ্ধান্ত, এইরকম একটা পজিশনের থেকে তার উপরে পুরা গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডাররা যার উপরে আস্থা রেখেছেন, তিনি এইরকম একটা কথা বললেন। এই কথাটা তো শুধু ওনার ব্যক্তি ইমেজ খারাপ করেছে তা না, দেশের ইমেজকেও কিন্তু একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং ওইটা থেকে উদ্ধার পাওয়ার জন্যই হয়তো তারা এই ধরনের একটা বিবৃতি তারা হয়তো দিয়েছে। এটা আমার ব্যক্তিগত মত আর কি। আচ্ছা, মানে এটির সঙ্গে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন স্যারের কাছে করতে চাই, যে আবার এটিও বলা হয়েছে যদি এগুলো বাধাগ্রস্ত করা হয়, বিচার সংস্কার নির্বাচন সুষ্ঠুভাবে হবার ক্ষেত্রে, তাহলে তারা জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। কোন প্রক্রিয়ায় নেবেন? এটি আমি এটা আপনার যে প্রেস স্টেটমেন্টটা আমি দেখেছি অফিসিয়ালটা, এটা কিছুটা অর্নামেন্টাল মনে হয় এই শব্দগুলো। কারণ এখানে পরাজিত শক্তি যাকে অফিসিয়ালি আপনি ব্যান করলেন তার এত প্রভাব থাকার কথা না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে বিদেশি এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলিও খুব এতটা ইম্প্যাক্টফুল না এই সময়কালে, এগুলো জাস্ট বলা হয়েছে এই কারণে। কিন্তু আপনি এটা রাইট যে আমি যে কথাটি প্রথমে বলেছি যে একনেকের বৈঠকের পরপরই উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে, যেটি ইউজুয়ালি প্ল্যানিং কমিশনে হয় না, সেখানে হয়েছে। সেখান থেকে বেরিয়ে প্ল্যানিং মিনিস্টার বললেন যে না, উনি ওনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, উনি আমাদের সাথে আছেন এবং আমরা সব উপদেষ্টাও থাকবো। তা এই কথা থেকে বোঝা যায় তারা এক ধরনের একটা ব্রেইন স্টর্মিং সেশন করেছে যে স্যার আপনি এইভাবে বলতে পারেন না, যে আপনার এভাবে বলা মানেই হচ্ছে আমাদেরকেও এক ধরনের ব্যাকফুটে চলে যাওয়া। সম্ভবত ওই সেশন থেকেই একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন যে না, এটা করা ঠিক হবে না এই মুহূর্তে, এটা রাষ্ট্রের জন্য ড্যামেজিং হতে পারে, বাংলাদেশি ইমেজকে সংকটে ফেলতে পারে, প্লাস ব্যক্তিগত প্রফেসর ইউনূসের যেই ব্র্যান্ড নেম সারা ওয়ার্ল্ডে এটিও প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য উনি হয়তো একটু গো স্লো গিয়েছেন, অন্যরা ওনার পক্ষে কথা বলেছে। প্রেস স্টেটমেন্টও সেটি একটি ইকো বলে মনে হচ্ছে আমার কাছে। সেটাই, মানে সবকিছু আমরা ধারণাই করছি, আসলে সত্যটি কি আসলে আমরা জানি না। ডক্টর সাব্বির, আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া সেনাবাহিনীর কাজ নয়, এনসিবির পক্ষ থেকে বলা হচ্ছে। আবার বিএনপি এবং জামাত বারবারই বলেছেন, আজকেই বলেছেন তারা, যে সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। এখানে সেনাবাহিনীর প্রসঙ্গ কিন্তু এই বিষয়টাতে এবং এই পদত্যাগের ইস্যুতে সেনাবাহিনী ঘুরে ফিরে কিন্তু আসছে। আপনার মূল্যায়ন কি? না, আমরা তো 5ই আগস্টের পরে সেনাবাহিনীর তো একটা ভূমিকা ছিল। জি,
এটা শুধু এই সময়ে না, 2024 না, 1990 আপনি দেখেন সেই 69-এর গণ অভ্যুত্থানের সময়, তখন তখনকার সময়ে পাকিস্তান সেনাবাহিনী আইয়ুব খানের বিরুদ্ধে চলে গেছিল। তো মানে বিশেষ ক্রিটিক্যাল মুহূর্তে, জাতির সংকটময় মুহূর্তে সেনাবাহিনী তো তার রোল প্লে করে, তাই না? এবং এখানে তো নির্বাচন নিয়ে উনি তো বলেছেন যে নির্বাচন হওয়া উচিত, উনি তো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন নাই। জি, আর এই গণ অভ্যুত্থানের সাথে, এই গণ অভ্যুত্থানের তো তারাও একজন স্টেক হোল্ডার, বটেই, ওয়াই নট? তারা অনেক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, তাদের মানে তারা যখন থেমে গেছেন বা একটা সিগন্যাল দেওয়ার কারণেই তো হয়তো অনেকগুলো কাজ সহজ হয়েছে। এক্স্যাক্টলি, সেটা আমরা এরশাদের সময়ও দেখেছি এই বিষয়টা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা হচ্ছে যে আপনি জাতীয় নিরাপত্তা, সবচাইতে বড় জাতীয় স্বার্থ আমাদের যেখানে, সেখানে তো খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী, 3 বাহিনী, নৌবাহিনী, আমাদের স্থল বাহিনী, বিমান বাহিনী। তো আপনি করিডোর নিয়ে আলোচনা করছেন, আপনি বন্দর নিয়ে কথা বলবেন, তাদের সাথে আপনি কথা বলবেন না, বা তারা কি এটা জানার অধিকার রাখে না? আমি তো মনে করি যে আমি এবারের সেনাবাহিনীর যে ভূমিকাটা, আমি কোনো অর্থেই মনে করি না যে তারা কোনো ভুল ভূমিকা রেখেছে এখানে, বা তারা তাদের যে জুরিসডিকশন সেটাকে ওভারস্টেপ করেছে, এটা আমার মনে হয়নি। এবং এটা এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই দরকার ছিল, জরুরি ছিল। যে ধরনের অ্যাটিচিউড আমরা দেখেছি ডক্টর ইউনূসের মধ্যে বন্দর নিয়ে বা করিডোর নিয়ে, তো সেই প্রেক্ষিতে চিন্তা করলে তাই মনে করি যে না, তারা যে কাজটা করেছেন যথার্থই করেছেন বলে মনে করি। আমি ডক্টর জামিল, আপনি বোধহয় কিছু বলতে চান? জি জি, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে সেনাবাহিনী 5ই আগস্টের সময়কালে যে ট্রানজিশনটা, এখানে একটা বড় ক্যাটালিস্টের রোল তারা প্লে করেছে। এখন সবাই জানে তাদের ভূমিকাটা কেমন ছিল। তাদের ফ্যাসিলিটেশন ছাড়া আমার ধারণা এই স্মুথ এইভাবে হতো না, আরও অনেক ধরনের ব্লাডশেড হতে পারতো। কাজেই তারা যেহেতু ক্রাইসিস মোমেন্টে ঘুরে দাঁড়িয়েছে, তারা যেহেতু সব দলকে নিয়ে এক ধরনের একটা গভর্নমেন্ট ফর্ম করতে হেল্প করেছে, তাদের বিভিন্ন বিষয়ে এক্সপেরিয়েন্সগুলো আমরা নিতে কোনো বাধা নেই। নাম্বার 1, সেনাবাহিনীকে আমি যেই শব্দগুলো ব্যবহার করা হয় বিতর্কিত করবেন না, এখানে বিতর্কিত করার প্রশ্ন ওঠে না। কারণ তারা এখন পর্যন্ত আপনি দেখবেন, আপনি যদি এই পলিটিক্যাল গভর্নমেন্ট একটা ডিপার্চারের পরে যেরকমভাবে অন্য দেশে একটা দুরবস্থা হয়, বাংলাদেশে সেটি হয়নি। বাংলাদেশের পুলিশের মনোবল ভেঙে যাওয়ার পরে টোটাল পুলিশিং সিস্টেমটাই ফাংশন করে নাই। এই সেনাবাহিনী কিন্তু আপনি দেখবেন টোটাল আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদেরকে একটা ভালো একটা সেন্স দিয়েছে, নাম্বার 1। 2, কাজেই যেই সেনাবাহিনীকে আমরা এরকমভাবে গৌরবের সাথে তুলে ধরতে চাই, তারা যদি রাষ্ট্রের কোনো ভালো দিককে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে, লিসেন টু দেম, তাদেরকে শুনতে কোনো বাধা নেই। আবার কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে আমরা অনেক সময়, আমি বিভিন্ন সময় রাষ্ট্রীয় প্যারেডে যে দেখেছি, আমরা সাধারণভাবে যে জিনিসটা চিন্তা করি তারা আবার ডিফারেন্টলি সেটা চিন্তা করে। কাজে তার কাছ থেকে যদি আমি ভালো কিছু শিখতে পারি, ক্ষতির কিছু নাই। ঠিক আছে, কিন্তু এই জন্য হয় কি, সাধারণ পলিটিশিয়ানরা এমনভাবে বলে যে না, আপনারা কাছে আসবেন না, আপনারা দূরে থাকেন, কিন্তু আপনারা তো তাদেরই বেনিফিট নিয়েছেন 1 বছর আগেই। বটে, আমি আসবো। আমি স্যারের কাছে জানতে চাই যে তাহলে মানে আমরা যদি একটু শেষের দিকে আসি, যে মানে এই যে পদত্যাগের গুঞ্জন বা সেটা থেমে যাওয়া, বা উনি পদত্যাগ করছেন না, আবারও যে বৈঠকগুলো হলো নতুন করে 3টি রাজনৈতিক দলের সঙ্গে, এবং এখানে কিন্তু আসলে মোটা দাগে নতুন কোনো মানে সংকট সমাধানের কোনো যে গল্প আমরা শুনছি, ব্যাপারটা এমনও না। মানে কোন জায়গায় দাঁড়ালাম আমরা এসে? আমাদের আসলে ফলাফলের দিক চিন্তা করলে আমরা কি পেলাম? না, ফলাফলের দিক থেকে চিন্তা করলে যে আমি 2 দিক থেকে এই বিষয়টা দেখতে চাই। জি, যারা মাঠে আছে তারা একটা ঝাঁকুনি খেলো আর কি। আচ্ছা, এবং তারা বুঝতে পারলো যে তাদের মধ্যে সামথিং রং, কিছু একটা ভুল হচ্ছে তাদের। ভুলটা কোথায়? যে তাদের ঐক্যবদ্ধ থাকাটা প্রয়োজন, তাই না? কিন্তু আপনি কি মনে করেন ঐক্যবদ্ধ থাকবে? অন দি আদার হ্যান্ড, ডক্টর ইউনূসের সাইড থেকেও বোঝা গেল যে আমি ইচ্ছা করলেই যে কোনো সিদ্ধান্ত চাপায় দিতে পারবো না। সেই সিদ্ধান্ত যেটা আপনার দেশের শাসনের সাথে সরাসরি জড়িত, সেখানে আপনি পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে অবহেলা করার কোনো সুযোগই নাই আপনাকে। সুতরাং সামনে এগোতে হলে 2 পক্ষকে মিলেমিশে এগোতে হবে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সবাই সবার লিমিটটা বুঝলো?
সবাই সমান লিমিটটা বুঝবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় লার্নিং পয়েন্ট এখান থেকে। আর কিন্তু আপনি কি মনে করেন যে এই যে রাজনৈতিক তিনটি দল নিয়েই তো আসলে মূলত আলোচনা হচ্ছে, সেনাবাহিনী এটি হয়তো আরেকটি প্রেক্ষাপট, কিন্তু এই তাদের এক জায়গায় বসার বা হচ্ছে এই যে আলাদা আলাদা যে বৈঠকগুলো হওয়া, তাদেরকে একসাথে একসঙ্গে করে আলোচনা করা, এগুলোর কোনো দরকার আছে কিনা, বা তিনজনকে কোনো একটা সুতায় মানে দূরতম হলেও এক জায়গায় মেলানোর প্রয়োজন আছে কিনা? রাইট, এই জায়গাটিতেই বড় চ্যালেঞ্জ। কিন্তু তার আগে একটু জাস্ট আগের সেন্টেন্সে যাই। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে এই আমি শুরুতে একটা শব্দ আনার চেষ্টা করেছি যে একটা হেডস আপ দেওয়া হয়েছে এই সিগন্যালটা দিয়ে, যে আপনারা যে যার যার সীমা লঙ্ঘন করছেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কোনো কথা শুনতেই চাইছে না, তারা শুধু নির্বাচন নিয়ে কথা বলতে চায়। ইভেন প্রফেসর ডক্টর ইউনূস নিজেও যেই কথাগুলো আগে বলেছেন, আমার ধারণা উনি তরুণ প্রজন্মের কাছ থেকে যেই ধরনের সাপোর্ট রেসপন্স চেয়েছেন, সেখানেও কিছু আনওয়ান্টেড শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আমরা দেখলাম এনসিপি বলছে যে এই সরকারের মধ্যে 3 জন বিএনপিপন্থী উপদেষ্টা আছে, তাদেরকে সরে আসতে হবে। এই কথাগুলো কিন্তু এইভাবে পাবলিকলি বলে না, বলার কিছু আর্ট থাকতে হবে। বিএনপিপন্থী উপদেষ্টা বলতে তো এমন কেউ নাই, তারা আবার নাম মেনশন করে বলছে। তার মানে এমন কোনো কিছু তারা হয়তো ডিমান্ড ফুলফিল হয়নি বলেই তাদেরকে বিএনপির ফ্রেমিং করে সেখান থেকে বেরিয়ে আসতে বলছে। আচ্ছা, তারপর আবারও বলা হচ্ছে যে আমাদের দলের যে 2 জন উপদেষ্টা আছে তাদের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেব না, তারা এনসিপির সাথে সম্পর্ক নেই। কিন্তু বিএনপির পক্ষ থেকেও যে তাদের ছাত্র উপদেষ্টা এবং খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকেও যে মানে বলা হলো পদত্যাগের ব্যাপারে, এটিকে কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে যেমন ধরেন ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কিল্ড কিছু লোকজনকে এনেছেন। এখন বাংলাদেশে যেটা হয়, আপনি দেখবেন যে এটি খুব কমন যে একটা মানুষ তার দক্ষতা যোগ্যতা নিয়ে কাজ শুরু করেছে, এমনিতেই তখন তার পেছনের কিছু চ্যাপ্টার নিয়ে এসে আপনার সবার সামনে, তাকে তো সবাই সহযোগিতা না করলে উনি একা তো কিছু করতে পারবেন না। কিন্তু এই পজিশনটি বাংলাদেশের ক্ষেত্রে নতুন। হাই অ্যাম্বাসেডর এরকম কখনো ছিল না, বাট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপার্টদেরকে এরকম আনা হয় যে তাদের বাংলাদেশে ওয়ার্ক করে কম। আর হ্যাঁ, ওয়ার্ক করে কম। আমরা যেমন কিছুদিন আগে আপনি মনে আছে উত্তরের মেয়রের চিফ হিট অফিসার এই পদটিকে নিয়ে ব্যাপক বিতর্ক, আপনি বিডার চেয়ারম্যানের কথাই তো বিডার চেয়ারম্যানের কথা, এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা, যিনি রাষ্ট্রটা ডিজাইন করেন চালান, তাকে কিছুটা ফ্রিডম এন্ড অথরিটি দিতে হয়। প্রতিটা মাইক্রো ইস্যুতে মন্তব্য করার দরকার হয় না আসলে। আমাদের দেশে যেটা হয়, আমার খলিলুর রহমান কোথায় পড়াশোনা করেছেন, উনি ডক্টর আগের চিফ অ্যাডভাইজারের পিএস ছিলেন, তখন কি করেছেন, উনি কি শিক্ষা যোগ্যতা, সোশ্যাল মিডিয়া এগুলো গরম করে ফেলছে। রাইট, এটি আমাদের দেশের মানুষের একটু সতর্ক থাকা দরকার আছে যে আমরা নিজেদের দেশটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করি ওয়ার্ল্ডের কাছে। মানুষ অনেক সময় একটু ভিন্ন মন্তব্য করে যে আমরা মানুষের মাইক্রো ইস্যুস গুলো নিয়ে এত চিন্তিত কেন, ম্যাক্রো দিকেই কেন যেতে চাই। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে ওয়ার্ন করার যে ব্যাপার, আপনি দেখবেন যে সেনাবাহিনী প্রধানও কিন্তু এর আগেও একবার কিন্তু এরকম একটা সিগন্যাল দিয়েছিলেন আর কি তার কথাই। এবারও যেটি হয়তো নির্বাচনের মাধ্যমে হয়তো পূর্ণাঙ্গ কথাটা হয়তো আমাদের কাছে নেই। আবার একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু ছাত্রদেরকে কিন্তু এমন একটা ওয়ার্ন করেছেন যে তোমরা যদি সংযত না হও তাহলে হয়তো আমি এখানে থাকবো না। মানে এই ওয়ার্নিংগুলো কি আসলে ফাংশনাল বা কাজ করছে কিনা? এখন যেটা হলো যে মানে গণ অভ্যুত্থানের পরে তো একটা পরিবেশ আমরা দেখি যে সবাই একটা মুক্ত পরিবেশে যার যার মতো করে, মানে সবাই মনে করছে যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজত্বে আর কি। তো সেই জায়গায় তো এই আমরা দেখলাম যে তারা যে ধরনের কাজকর্ম করছে, এই কাজকর্মের মধ্য দিয়ে তারা কিন্তু বিতর্কিত মানে কি, এখন তো চরমভাবে বিতর্কিত আমি বলবো যে এনসিপি। হ্যাঁ, এখন এই থেকে যদি তাদের শিক্ষা না হয়, এবার তারা যে কাজগুলো করলো, যে কারণে তাদের ভূমিকার জন্য ডক্টর ইউনূসকে এই পর্যায়ে যেতে হলো, আমার মনে হয় তাহলে তো সামনে তাদের জন্য মানে তারা যে নির্বাচন নিয়ে কথা বলছে, এই নির্বাচনে তাদের কোনো আর মানে যতটুকু সম্ভাবনা ছিল সেটাও তাদের নিঃশেষ হয়ে যাবে। আমি এই জায়গায় স্যারের কাছে আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে এই যে বিএনপির ক্ষেত্রে যে একটা প্রেশার ক্রিয়েট করা রাজপথে, যেটি বারবার বলা হচ্ছিল এবং হলো, এবং তারপরে আসলে পদত্যাগ ইস্যু, অনেকগুলো ইস্যু আসলো, মানে এই ঘটনার পরেও কি আপনি মনে করেন যে বিএনপি ওই জায়গা থেকে সরে আসবে? বা এনসিপির ক্ষেত্রেও, এনসিপি যেমন একেবারে অনেক সময়
হঠাৎ হঠাৎ অন্যরকম আচরণ করছে, সেখান থেকেও কি এনসিপি ফিরে আসবে? মানে সবারই তো আসলে সংযত হওয়ার ব্যাপারটা এখানে আসলে এসেছে। রাজনৈতিক দলগুলোর আমার কাছে মনে হয়, যেহেতু বিএনপি এবং এনসিপি নিয়ে কথা বলছি, তাদের আইডিওলজিক্যাল এবং তাদের এথিক্যাল জায়গাটিকে ক্লিয়ার রাখা। আপনি বিএনপির দিকে দেখেন, বিএনপি যখন বলছে যে আমরা গত গভর্নমেন্টের আমলের কোনো নির্বাচন মানি না, তাহলে আপনি একই সাথে সিটি কর্পোরেশন নির্বাচন মানলেন কেন? আপনি এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনার এখানে আপনার দলের মানুষকে মেয়র করার জন্য এত আগ্রহ কেন? প্রশ্ন আসে। আবার আপনি বলছেন যে নির্বাচন অবৈধ, সেটি কিন্তু মেয়র বৈধ। এবং এটি অনেকে মনে করছে বিএনপির মতো একটি বড় দলকে তাদের পলিটিক্যালি ডিরেইল করবার জন্যই কেউ না কেউ ইন্ধন জুগিয়ে রাস্তায় নামিয়েছে শুধু একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য। আবার এনসিপি দেখেন, তারা গত রমজানের ঈদে আমরা দেখলাম, রোজার ঈদে এনসিপি অনেক নেতারা তাদের কল্পিত নির্বাচনী এলাকায় গিয়েছে, সেখানে কিন্তু দে ডিডন্ট গেট গুড রেসপন্স। এই এলাকাবাসীর কাছ থেকে ভালো রেসপন্স তারা পায়নি। এমনটি শোনা যায় যে তাদের সেই কর্মকাণ্ডের কারণে, যেটি স্যারও বলেছেন, এনসিপির বেশ কিছু কর্মকাণ্ড যেগুলো গণমাধ্যমে আমরা দেখছি, আমি আর ডিটেলে গেলাম না, কোন উপদেষ্টা তাদের ফ্যামিলির কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেগুলিও প্রফেসর ডক্টর ইউনূসের ব্যক্তিগত ব্র্যান্ড ইমেজকে প্রশ্নবিদ্ধ। আমি একেবারে শেষ প্রান্তে 30 সেকেন্ডে স্যারের কাছে জানতে চাই যে সব মিলে মানে সংকট থেকে কি আমরা উত্তরণের পথে যাচ্ছি? আপনার কি মনে হলো আর কি? আমি তো আশাবাদী। আমি আশাবাদী যে আমরা এই যে ঘটনাটা ঘটলো, এর থেকে আমরা আমাদের ভুল তারা বুঝতে পারবে বা বুঝতে পেরে তারা নিজেদের মধ্যে, এখন আসলে তাদের কিছুটা নিজেদের মধ্যেও বোঝাপড়া দরকার। গণ অভ্যুত্থানের পরে তারাই তো স্টেক হোল্ডার। ওই সময় তো তারা একই ছিল, একটা পয়েন্টে যে কোনো মূল্যে ফেসিবাদকে তারা উৎখাত করবে। সেই পয়েন্ট থেকে যদি সামনে যেতে হয়, তাদের ঐক্য ছাড়া তো সম্ভব না সেটা। আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বলা যায় যে এই যে বৈঠক হলো 3টি রাজনৈতিক দলের সঙ্গে, এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন এবং শেষমেশ সেই জায়গা থেকে সরে আসা, সব মিলে আলোচকরা বলার চেষ্টা করছেন যে সবাই সবার লিমিটটা বুঝলো, কিন্তু এই লিমিট বুঝবার পরে তারা যদি আসলে তাদের সেই জায়গাগুলো থেকে সরে না আসেন, বা এক বিন্দুতে না আসতে পারলেও কাছাকাছি জায়গায় যদি না আসতে পারেন, তাহলে হয়তো এই সংকটগুলো আবারও বারবার বাংলাদেশের মানুষকে আসলে দেখতে হবে। আমরা চাই যে এই সংকটগুলো দূর হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।